আচ্ছা, যে মানুষটাকে একদিন নিজের ভুলেই হারিয়ে ফেলেছিলেন, হয়তো সেদিন বুঝতেই পারেননি সেই মানুষটা আপনার ঠিক কতটা জরুরি। যদি হঠাৎ করে অনেকদিন পর আবার তার দেখা পেয়ে যান, যদি নতুন করে আবার তাকে ফিরে পেতে চান, কি করবেন তখন? কিভাবে নিজের মনকে মানাবেন? কিভাবে নিজের মনকে বোঝাবেন? এরকমই অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে শুনতে থাকুন আজকের বিশেষ গল্প, বসুধারার কলমে বন্ধু তোমার সাথে আড়ি। চুল ধরে টানলি কেন? বেশ করেছি, আবার টানবো। কি করবি তুই? আমি আন্টিকে তোর নামে নালিশ করব, তুই দেখিস তখন কেমন মার খাবি, দেখবি সেটা। কি? তবে রে, তুই আমার নামে নালিশ করবি? দাঁড়া। এই বলে সে তার চুলগুলো আবার টেনে দিয়ে দৌড়ে পালিয়ে যায় শুভ্র, আর তারই পিছন পিছন ওকে মারার জন্য দৌড়তে থাকে শ্বেতা। ওই আবার শুরু হলো ওদের খুনসুটি। না, এতক্ষণ যাদের কথা বললাম ওরা মোটেই নার্সারি বা স্কুলের কোনো বাচ্চা নয়। ওরা রীতিমতো ধেড়ে কলেজের 3rd সেমিস্টারে সায়েন্স অনার্স স্টুডেন্টস। আর ওদের বাইরে ওদের পরিচয় হচ্ছে ওরা বেস্ট ফ্রেন্ড সেই ক্লাস 9 থেকে। আর এই খুনসুটি তো ওদের সারাক্ষণ চলতে থাকে, কিন্তু দিন শেষে নিজেদের মনের সব কথা একে অপরের সাথে শেয়ার না করে ওরা থাকতেই পারে না। ঠিক এমনই একদিন হঠাৎ শুভ্র খুব হন্তদন্ত হয়ে এসে বলল, ভাই বাঁচা ভাই, প্লিজ। দাঁড়া দাঁড়া, কি হয়েছে সেটা তো বলবি। আরে সুমনা, যার সাথে কদিন এফবিতে কথা বলছিলাম রে। হ্যাঁ, তো সে আবার কি করলো? আর বলিস না, ও তো আমার পিছনেই পড়ে গেছে। সে তো হবেই, তোকে কতবার বলেছি বলতো যে সবার সাথে অত ফ্লার্ট করিস না, কিন্তু তুই তোর তো আবার ফ্লার্ট না করলে যেন রাতের ঘুমই আসে না। আরে ফোনেই করি, সামনে তো জানি, সামনে এলেই তোর সব হাওয়া ফুস হয়ে যায়। তোর যত হম্বি তম্বি সবই ওই আমার সামনে। এই এমন বলছিস কেন? তুই তো আমার একমাত্র সোনা বিষ্ণু, বল তোর সাথে করব না তো কার সাথে করব? দেখবো যখন আমি থাকবো না তখন তুই ঠিক কি করিস। আহা, এখন তো আছিস, এখন তো হেল্প কর। ওকে ওকে, ঠিক আছে, একটু ভাবতে দে। যা, ওকে বল কাল বিকেল ঠিক 5:30টায় সুইট হার্ট কফি শপে দেখা করবি। কি? এমনি হয় না আবার সুইট হার্ট কফি শপ? আমি তোকে বাঁচানোর জন্য বলছি, আর তুই আমাকে ওর সাথে দেখা করার টাইম লোকেশন বলছিস? তোকে অত ভাবতে হবে না, যা বলছি তুই তাই কর। যা, কাল লোকেশনে দেখা হবে। পরের দিন ঠিক বিকেল 5:30 সুইট হার্ট কফি শপে পৌঁছে গেছে শুভ্র। প্রচন্ড নার্ভাস আর অনেকটা টেন্সড। এদিক ওদিক তাকিয়ে সে তাকে কোথাও খুঁজে না পেয়ে ওকে কল করে ফেলল। তুই কোথায়? এখনো আসছিস না কেন? ওরে মদন, আমি চলে এসেছি। কই দেখতে পাচ্ছি না তো। তুই অত চাপ নিস না, ঠিক টাইমেই আমি এন্ট্রি নেব। আরে তুমি তো দেখছি অনেক আগেই চলে এসেছো।
ওই আর কি। তবে সত্যি বলতে তোমাকে সামনাসামনি বেশি ভালো দেখতে লাগছে প্রোফাইল পিকচারের থেকে। হ্যাঁ, তোমাকেও। শালা সীতার বাচ্চাটা যে কখন আসবে খালি বলছে চাপ নিস না। ও তো আমাকে ভালো করে জানে যে আমার প্রবলেম হয় সবার সাথে সামনাসামনি কথা বলতে। কি কিছু বললে তুমি? কই কিছু বলিনি তো। এইসব কথাই মনে মনে গজগজ করতে করতে ভাবছিল শুভ্র। এমন সময় সে শুনতে পায় শ্বেতার গলা। খুব সুন্দর একটা সাদা চুড়িদার পরে শ্বেতা এসেছে। কপালে একটা ছোট টিপ, চোখের নিচে মোটা করে কাজল, নিউড একটা মেকআপের সাথে এক কথায় ডানা কাটা পরি লাগছে শ্বেতাকে। নেহাত এই সুমনার কেশে ফেঁসে আছে শুভ্র, নইলে আজ বোধহয় ফ্লার্টটা শ্বেতার সাথেই করে ফেলত। শ্বেতার দিকে হাঁ করে তাকিয়ে আছে শুভ্র, আর মনে মনে ভাবছে এই দস্যি দুরন্ত মেয়েটাকে এতটা মিষ্টি লাগতে পারে। কলেজে তো সারাক্ষণ একটা আলখাল্লা টি শার্ট আর একটা জিন্স এই দেখে এসেছে। এভাবে সাজলে বুঝি এই পেচিকেও রাজকন্যা লাগে। এ সমস্তই ভাবতে ভাবতে একটা ঘোরের মধ্যে চলে গেছিল শুভ্র। ঘোর কাটল শ্বেতার হাতের থাপ্পড় খেয়ে। চিটার, আজ আমাদের অ্যানিভার্সারির দিন তুই আমাকে ওয়েট করতে বলে এই নতুন মেয়েটির সাথে ডেটে এসেছিস? শুভ্রর কলার ধরে কথাগুলো বলেছিল শ্বেতা। আর এদিকে বেচারা শুভ্র প্রথমে শ্বেতাকে দেখে আর তারপর ওই চহড়ার কথাগুলো শুনে গোলের পর গোল খেয়েই যাচ্ছিল। এরই মাঝে সুমনা হঠাৎ বলে ওঠে, এই তুমি ওকে অমন করে মারলে কেন? কি? আমার বিএফ এর সাথে ডেটে এসে আবার আমাকেই বলছে আমি তাকে মারছি কেন? তোমার বিএফ মানে ও তো আমার সাথে। কি তোর সাথে কি? কদিন এফবিতে কথা বলেছে বলেই ও তোর হয়ে গেল নাকি? ও বুঝেছি, তোমার এমন স্বভাবের জন্য ও তোমার থেকে মুক্তি পেতে আমার কাছে এসেছে। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। এই বলে টেবিলে থাকা ফ্লাওয়ার ভাসটা নিয়ে ওকে মারতে যায়। ওকে এমন ভাবে তেড়ে যেতে দেখে এক প্রকার পালিয়ে যায় সুমনা। ওরে বাবা! তা দেখে প্রচন্ড জোরে হেসে ওঠে শ্বেতা। শুভ্রর তখন ওসব মাথার উপর দিয়ে যাচ্ছে। হাসি থামিয়ে হঠাৎ চারিদিকে তাকিয়ে দেখে সবাই তাদের দিকেই চেয়ে আছে। আর তখনই শুভ্রের হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসে শ্বেতা। ছুটতে থাকে ফুটপাত ধরে। ছুটতে ছুটতে ওরা এসে দাঁড়ায় গঙ্গার পাড়ে। শ্বেতার হাসির শব্দে এতক্ষণে ঘোর কাটে শুভ্রর। তুই সবার সামনে ওইভাবে চড় মারলি কেন? তুই তো আমাকে বাঁচানোর জন্য বলেছিলি, মনে নেই? তা বলে মারবি? তা আমি কি করব শুনি? তুই তো হাঁ করে আমার দিকেই তাকিয়েছিলিস। তোর হুঁশ ফেরাতেই তো তোকে মারলাম। আহা, খুব লেগেছে রে। সরি রে, একদম বুঝতে পারিনি যে তোর অতটা জোরে লেগে যাবে। দূর, তুইও না একটু মুখ গোমড়া করলে তুই ভয় পেয়ে যাস। সত্যি ভয় হয় যদি তুইও আমার ওপর রাগ করে আমাকে ছেড়ে চলে যাস। সবাই তো শুধু আমাকে ছেড়েই যায়। তুই তো জানিস সেই ছোটবেলায় আমার দিদুন আমাকে ছেড়ে গেল। তারপর আমার সেই পোষা টিয়াটা, যাকে বন্ধু বলতে চেয়েছি, সেই সকলেই ছেড়ে চলে গেছে রে। তারপর যদি তুইও ছেড়ে চলে যাস। চিন্তা করিস না, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোর সাথেই থাকবো। চল, অনেক দেরি হয়ে গেল, এবার আবার বাড়িও ফিরতে হবে। এইভাবে দিন কাটতে থাকে। একদিন কলেজে আসে নতুন চরিত্র দিশা। শান্ত আর লাজুক, একেবারে সে তার বিপরীত প্রতিচ্ছবি। কলেজে প্রায় প্রতিটি ছেলে ধীরে ধীরে আকৃষ্ট হতে থাকে দিশার প্রতি।
কলেজের পড়াশোনা, নোট কালেকশন থেকে কলেজের ফেস্ট, সব জায়গায় একচ্ছত্র অধিপতি আর কি। আর সেক্ষেত্রে শ্বেতা তার সব দুষ্টুমি, মারপিট, আনন্দ সবটাই শুধু শুভ্রকে ঘিরে। শুভ্রও যথেষ্ট মিশুকে, কিন্তু দিশার এসেই এতটা মিশে যাওয়া ভালো লাগেনি ওর। শ্বেতা সবসময় ক্লাসের ফার্স্ট গার্ল, আর শুভ্র প্রথম না হলেও টপ 5-এ থাকে। শ্বেতা আসলে বইয়ের পোকা, যার এক এবং একমাত্র বন্ধু শুভ্র, কলেজের মোস্ট হ্যান্ডসাম বয়। মানে গল্পের হিরোকে ঠিক যতটা হ্যান্ডসাম হতে হয় ততটাই। কলেজের ছেলেরা দিশার পিছনে পড়ে থাকলেও শুভ্র কিন্তু তাকে পাত্তা দিত না, সে থাকতো শ্বেতাকে নিয়ে। আর এটাই সহ্য হলো না দিশার, তাই শুভ্রকে হাত করার জন্য সে আজকাল একটু বেশি ক্লোজ হতে শুরু করলো শ্বেতার। হাই, আমি দিশা। হাই, আমি শ্বেতা। হ্যাঁ, আমি জানি তো, কিন্তু তুমি এত চুপচাপ কেন? না, তেমন কিছু না। আমার নিস্তব্ধতা একটু বেশি প্রিয়। তাই নাকি? আমার তো তা মনে হয় না। মানে? না মানে, সুব্রত তোমাকে সারাক্ষণ বিরক্ত করে, তাই তো দেখেছি। না না, তুমি ভুল ভাবছো। ও আমার নিস্তব্ধ জীবনের একমাত্র উচ্ছ্বাস। আচ্ছা, শুভ্র কি শুধুই তোমার বন্ধু, নাকি স্পেশাল ফ্রেন্ড? বিএফএফ। আচ্ছা, বুঝলাম। ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় দিশা আর শ্বেতার। তারপর শ্বেতার সূত্র ধরেই শুভ্রর সাথেও বন্ধুত্ব হয়। তবে দিশার আলোক ছটায় আস্তে আস্তে ম্লান হতে থাকে শ্বেতা। শ্বেতা কিছুটা হিন্টও পায়। আগে পড়াশোনায় শুভ্র শ্বেতার হেল্প নিত, আজকাল দিশার হেল্প নেয়। বেশিরভাগ সময় এখন দিশার লেগ পুল করে। আগে যেমন সারাক্ষণ শ্বেতার চারিদিকে ঘুরত, এখন তার মধ্যমণি দিশা। কেন? এই তো সেদিন সেটা খুব দরকারে পড়ে শুভ্রকে বলেছিল, এই শোন না, আমাকে একটু বাড়ি ছেড়ে দিবি রে। শুভ্র ওর বন্ধুকে পাঠিয়েছিল শ্বেতার হেল্প করার জন্য। বলেছিল ওর খুব দরকারি কাজ আছে। কিন্তু শ্বেতা রাত্রে দেখে দিশার ফেসবুক পোস্ট, সাম স্পেশাল মোমেন্ট উইথ। সেদিন নিজের অজান্তেই চোখটা ভিজে উঠেছিল শ্বেতার। ছোটবেলায় দিদান মারা যাবার পর শ্বেতা চলে আসে একটা অনাথ আশ্রমে। তারপর যখন ও ক্লাস 3-তে পড়ে, একজন দম্পতি ওকে দত্তক নেয়। তাদের বদলি চাকরি। ক্লাস 7-এ পড়ার সময় চলে আসে ওরা শুভ্রদের পাড়ায়। তারপর থেকে চলতে থাকে ওদের বন্ধুত্ব। শরীর খারাপ হওয়ায় বেশ কিছুদিন কলেজে যায়নি শ্বেতা। অন্য সময় হলে শুভ্র ওর দিনে অন্তত 2বার খোঁজ নিত, কিন্তু এবার এই 1 সপ্তাহে একবারও খোঁজ নেয়নি সে। তার অ্যাবসেন্স বুঝতে পারেনি, বা বলা ভালো, বুঝতে দেয়নি কেউ। সে তা বুঝতে পেরেছিল শুভ্রর জীবনে তার প্রয়োজন ফুরিয়েছে। এবার বোধহয় তার বিদায় নেওয়ার পালা। ওই শেষ। তারপর ইচ্ছা না থাকলেও MBA করতে চলে যায় শ্বেতা শিলিগুড়ি, তাও কাউকে কিচ্ছু না জানিয়ে। শ্বেতার বাবা কর্মসূত্রে শিলিগুড়িতেই ছিলেন। শুধুমাত্র শ্বেতার পড়াশোনা শেষ করবার জন্যই তার মা আর সে কলকাতাতে থাকত। কিন্তু এবার ওরা পাকাপাকি ভাবেই চলে যায় কলকাতা ছেড়ে, শুভ্রকে না জানিয়ে।
7 বছর পরে। হ্যালো, হ্যালো, আমি শিলিগুড়ির সিটি হসপিটাল থেকে বলছি। আপনি কি শ্বেতা রায়ের বাড়ির লোক বলছেন? কি কি নাম বললেন? শ্বেতা রায়। হ্যাঁ, সেটা সে ও এখন কোথায়, কেমন আছে? আর আপনি বা কোথা থেকে ফোন করছেন? কোন হসপিটাল থেকে বলছেন আপনি? আর আর হসপিটালই বা কেন? কি হয়েছে ওর? আরে দাঁড়ান দাঁড়ান, একটু শান্ত হন, আগে আমাকে বলতে দিন। হ্যাঁ, সরি, বলুন বলুন আপনি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। মিস শ্বেতা এখানেই আছেন। আর এসে আগে ডক্টর এস সিনহার সাথে কথা বলবেন। ইটস ভেরি আর্জেন্ট। ওকে, আমি এই মুহূর্তে কলকাতায়। আমি জাস্ট নেক্সট ফ্লাইট বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি হয়। ফোন কেটে যায়। শুভ্র নিজের মনে মনেই বলে, এতগুলো বছর তোকে কত না খুঁজেছি, কোথায় না খুঁজেছি, কোথাও পাইনি, কোথাও না। আর আজ দেখ, তোর খবর নিজে থেকে এলো, তাও কি না তুই হসপিটালে। সিটি হসপিটাল রিসেপশন। ডক্টর এস সিনহা কোথায়? আমাকে এখান থেকে ফোন করা হয়েছিল, ওনার সাথে আর্জেন্ট দেখা করার কথা বলা হয়েছিল। পেশেন্টের নাম? শ্বেতা রয়। ও, আপনি কি শুভ্র? শুভ্র সান্যাল, শ্বেতা রয়ের বাড়ির লোক। ও, আপনার জন্যই তো ওয়েট করছেন স্যার। আপনি সোজা গিয়ে বাঁ দিকে চলে যান, স্যারের চেম্বার ওখানেই। শুভ্র এক বুক চিন্তা নিয়ে করিডোর দিয়ে ধীর পায়ে এগোতে থাকে ডক্টর চেম্বারের দিকে। কি হয়েছে শ্বেতার? হঠাৎ এতটা আর্জেন্সি কেন এসে পড়ল? ডক্টর কি বলতে ডাকছেন? হাজারো প্রশ্ন একে একে ভিড় করতে থাকলো। মে আই কাম ইন? আই এম শুভ্র। ও ইয়েস, কাম ইন, বসুন। থ্যাংক ইউ ডক্টর। শ্বেতা কেমন আছে? আপনি কেমন বাড়ির লোক মশাই? গত 3 বছর ধরে ট্রিটমেন্ট করাতে উনি একাই আসছেন। কই, আপনাকে তো দেখিনি কোনো দিন। এইরকম একজন পেশেন্ট, তার উপর আপনি এইভাবে কি করে কেয়ারলেস থাকতে পারেন? ডক্টর প্লিজ বলুন ও কেমন আছে, আমার খুব টেনশন হচ্ছে। এখন টেনশন হচ্ছে? এতদিন কোথায় ছিলেন? আজ যদি হাসপাতাল থেকে ফোন করা না হতো তাহলে হয়তো আসতেনই না। লেট ইট বি, কাজের কথায় আসি। ডক্টর প্লিজ আমাকে প্রথম থেকে সবটা বলুন, আমার সবটা জানার দরকার। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, গত 7 বছর ধরে আমি ওকে পাগলের মতো খুঁজেছি, কোথাও কোনো খবর পাইনি। আর আজ সকালেই হসপিটাল থেকে ফোন আসে ওর খবর নিয়ে। আপনি আমার সিচুয়েশনটা বুঝতে পারছেন না। কুল ডাউন মিস্টার। শুভ্র সান্যাল। তো মিস্টার সান্যাল, মিস রয় আপনার কে হয়? কে হয়? আমার সব থেকে কাছের মানুষ হয়। বুঝলাম। আসলে গত 3 বছর যখনই মিস রয় এখানে অ্যাডমিট হয়েছেন, গার্ডিয়ানের নামের জায়গায় আপনার নাম আর ফোন নাম্বার দেওয়া ছিল। রিলেশনশিপের জায়গাটা সবসময় ফাঁকাই ছিল। আর জাস্ট বিকজ শি ইজ জিবিএস পেশেন্ট, তাই আমরা আর জেরা করিনি এই বিষয়। জিবিএস? গুইলিয়ান বেরি সিনড্রোম। ঠিক বুঝলাম না তো। আসলে এটা এমন একটা রোগ যেটা সচরাচর দেখা যায় না, আর এটা মানুষকে ধীরে ধীরে প্যারালাইজড করে দেয়। প্রপার ট্রিটমেন্ট আর প্রপার কেয়ার না পেলে মানুষ হয়তো সার্ভাইভ নাও করতে পারে। কি বলছেন কি? যাই হোক, মিস রয়ের কন্ডিশন কিন্তু ভালো নয়। গত 3 বছর উনি এটা নিয়ে ভুগছেন। শুধুমাত্র ইচ্ছে শক্তির জোরেই হয়তো এতগুলো দিন উনি লড়তে পেরেছেন। আমরা শুধুমাত্র হিউম্যান প্লাজমা ইঞ্জেকশনের ওপর ওনাকে সুস্থ রাখার চেষ্টা করছি, কিন্তু এইবার ইঞ্জেকশন নেওয়ার পর উনি অসুস্থ হয়ে পড়েন। সরি টু সে, বাট আমাদের হাতে তেমন কিছু করার নেই। যা আছে এখন
সবটাই ওপরওয়ালার হাতে। কিছু নেই মানে? এখনকার মেডিকেল সায়েন্স আছে, এখনকার মেডিকেল সায়েন্স তো খুবই উন্নত। বুঝতে পেরেছি, কিন্তু আমাদেরও তো একটা সীমা আছে। না 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 না, এটা হতে পারে না। প্লিজ ডক্টর, আমার কাছে আর তাহলে ঠিক কতটা সময় আছে? প্রপার ট্রিটমেন্ট আর প্রপার কেয়ার না পেলে উনি খুব বেশি হলে আর হয়তো 6 মাস কি 7 মাস, তারপর ধীরে ধীরে ওনার সমস্ত শরীর অবশ হয়ে যাবে। আর তারপর হয়তো... ও জানে? হ্যাঁ, উনি খুব ভালো করেই জানেন। আমি কি একবার ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, আজকের দিনটা অবজারভেশনে রাখি, কালকে ওনাকে রিলিজ করে দেবো। ওকে, ও আছে কোথায়? 3rd ফ্লোর, 2 নম্বর কেবিন। থ্যাংক ইউ। কেবিনের সামনে আসতেই শুভ্র শুনতে পেল শ্বেতা নার্সকে কিছু একটা বলছে। আপনাদের একদম করা উচিত হয়নি। আপনাদের কতবার বলেছি যে আমার বাড়ির লোককে আপনারা ফোন করবেন না, তাও কেন করলেন? আর অন্যবার তো ট্রিটমেন্টের পর আমাকে আপনারা ছেড়ে দেন, তাহলে এখনো কেন রিলিজ করছেন না আমাকে? দেখুন, এইবার আপনার শরীর আরও খারাপ করেছে, আপনি তো সেটা ভালো করে জানেন। তাছাড়া আমাদেরও তো একটা রেসপন্সিবিলিটি আছে, তাই আপনার বাড়ির লোককে ফোন করা হয়েছে। আর উনি তো এসে গেছেন, ডক্টরদের সাথে কথা বলছেন। না না, এটা কিছুতেই হতে পারে না। এতক্ষণ সবটা শোনার পর শুভ্র আর না থাকতে পেরে বলে উঠল, কেন হতে পারে না? সিস্টার, আপনি যান, আমি এসে গেছি। ওকে, আপনারা কথা বলুন, আমি আসছি। নার্স চলে যায়। কি ভেবেছিলি? তুই এইভাবে হঠাৎ করে হারিয়ে গিয়ে আমাকে শাস্তি দিতে চেয়েছিলি, তাই না? হয়েছিস, তুই জিতেছিস, সফল হয়েছিস। আমি... কি বলছিস কি? আমি এমন কিচ্ছু ভাবিনি। আর আমি তো তোর আর দিশার মাঝে থাকিনি বল, চলে এসেছি। আমি তো তোর শুধুই বন্ধু। শুধু বন্ধু? বাহ বাহ, তার মানে তোর জীবনে আমি এখনো একই জায়গায় আছি, তাই তো? এতদিন পর কি তুই আমার সাথে ঝগড়া করার জন্য এখানে এসেছিস? শান্ত হয় শুভ্র। একটা বড় করে শ্বাস নিয়ে শ্বেতা আরো বলে, সরি রে, লাস্ট ইয়ার একটা কার অ্যাক্সিডেন্টে বাপি আর মামনিও চলে যায়। আর তারপর সব জায়গায় তোর নাম্বারটা আমার গার্জিয়ানের নাম্বার হিসেবে দেওয়ার অভ্যেস হয়ে গিয়েছে। তুই তো খুব ভালোভাবেই জানিস বল, বাপি আর মামনির পর তুই ছাড়া। কিন্তু বিশ্বাস কর, আমি সবাইকে বলে রাখতাম আমার গার্জিয়ানের নাম্বারে যেন খুব দরকার ছাড়া ফোন না করা হয়। এদেরকেও বলেছিলাম, কিন্তু এরা শেষ পর্যন্ত শুনলো না, তোকে সেই বিরক্ত করলো। সরি, আই এম ভেরি ভেরি সরি। আমার জন্য তোকে বিব্রত হতে হলো। কথাগুলো বলতে বলতে একটু হাঁপিয়ে ওঠে শ্বেতা। চুপ চুপ চুপ, একদম চুপ। এখন তুই রেস্ট নে, বাড়ি ফিরে কথা বলবো। ডক্টর বলেছেন কাল তোকে রিলিজ করবেন। তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, শান্ত হয়ে ঘুমিয়ে পড়। বহু বছর পর প্রিয় মানুষের স্পর্শে একটু কেঁপে ওঠে শ্বেতা। বহু যুগ পর যেন সে এমন শান্তিতে ঘুমাচ্ছে।
এরপর সে তাকে নিয়ে ওর শিলিগুড়ির বাড়িতে ফেরে শুভ্র। দিন যায়, শুভ্র নিজের হাতে সেবা করতে থাকে সে তার। হসপিটাল থেকে ফিরেও বেশ কিছুদিন দুর্বল ছিল সে। নে, এই মেডিসিন আর জলটা টুক করে খেয়ে নে তো। হ্যাঁ দে। বাহ, এবার একটা লম্বা ঘুম দে। তাড়াতাড়ি ঠিক হতে হবে তো। এখনো কতটা দুর্বল তুই? বাড়ি কবে ফিরছিস তুই? কেন, এখানে থাকলে কি তোর খুব অসুবিধা হবে? না তা না, তোর অফিস তোর কাজ সব তো কলকাতায়। একদিন তো তোকে কাজে ফিরতেই হবে। আমার জন্য আর কত দিন নষ্ট করবি তুই? 1 সপ্তাহ তো প্রায় হতেই চললো। আমার সময় যে নষ্ট হচ্ছে সে কথা তোকে কে বললো? আর আমার কাজ নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমার কাজ আমি ঠিকই করছি। করতে তো হবেই, তুই আমার জন্য এখানে রয়ে গেছিস। ভুল ভাবছিস, আমি নিজের জন্য আছি। শুভ্র, প্লিজ প্লিজ আমাকে দুর্বল করে দিস না। ও, তুই কি এখনো স্বাভাবিক হতে পারছিস না? এতটাই সোজা? 7টা বছর, নট আ ম্যাটার অফ জোক শুভ্র। তোর কি মনে হয় 7টা বছর কি আমিও পার করিনি? কিন্তু আমি সবটা আবার শুরু করতে চাই সেই 7 বছর আগে যেখানে ছিল। আমি চাই না, বিশ্বাস কর, আমি চাই না আমার সবচেয়ে কাছের মানুষটা এমন কারো সাথে নিজের জীবন শুরু করুক যার জীবনটাই অনিশ্চিত। আমরা সবাই বড্ড বড় হয়ে গেছি, তাই না? ছোটবেলায় আমার সব ইচ্ছা তুই পূরণ করতিস, আমাকে বলতে হতো না। আর আজ বারবার বলার পরে তুই বুঝতে চাইছিস না। ঠিক বলেছিস, তুই আমাদের বয়সের সংখ্যাটা হয়তো ভুলে যাচ্ছিস। না, আমি ভুলিনি, তবে ভুলতে চাই। অনেক কষ্টে তোকে আবার পেয়েছি, আমি আর হারাতে পারবো না। ও, ডাক্তারের কথা শোনার পর জানিস আমি আর বেশি দিন থাকবো না, তাই বলছিস তাই না? শ্বেতা, আমার সামনে এমন কথা আর কোনোদিনও বলবি না তুই। বল, বলবি না? আমি ভুল করেছি, মানছি। তাহলে এত বড় সাজা আমায় দিস না তুই। সুমনার সময় তুই আমাকে বাঁচিয়েছিলি, তাহলে দিশার বেলায় কেন ছেড়ে গেলি আমায়? আচ্ছা শুভ্র, সুমনার সময় তুই জানতিস তুই ভুল ছিলিস, কিন্তু কিন্তু দিশার সময় আমি ভুল ছিলাম, তুই জানতিস তো কেন আটকালি না আমায়? ও, আমি চেষ্টা করিনি বলছিস? জানি তুই বলেছিস, কিন্তু যখন দেখলি আমি শুনছি না তোর কথা, কেন সেদিনের মতো আরেকটা ঠাঁটিয়ে চড় মারলি না? একটা থাপ্পড় মেরে কেন বললি না যে আমি মরিচিকার পেছনে ছুটছি মরুদ্যানকে উপেক্ষা করে? সেই অধিকারটা কি? সেই অধিকার একমাত্র তোর ছিল, তোর আছে আর তোর থাকবে, এটাও আজ আমাকে বলতে হবে? বি প্র্যাকটিক্যাল শুভ্র, অতটা ইমোশনাল হোস না, তোকে ফিরতে হবে। বুঝেছি, এখনো তোর অভিমান ভাঙেনি, ঠিক আছে, আমিও চেষ্টা চালিয়ে যাব। 7 বছরের জমা অভিমান তো এত সহজে ভাঙবে না, আমি জানি। আরো সময় লাগবে, কিন্তু দিন শেষে আমি তোর অভিমান ভাঙাবই, ঠিক আগের মতো। তুই আবার স্বাভাবিক হবি। তুই যাবি না? না। তুই সত্যি আর ফিরবি না, তাই তো? একটা সুযোগ দে আমাকে, আমি তোকে আর নিরাশ করব না, তোকে আর কষ্ট পেতে দেব না আমার জন্য। না, আমার আর কিচ্ছু বলার নেই তোকে। কথা দিচ্ছি আমি শ্বেতা, দ্বিতীয়বার আর সুযোগ চাইবো না তোর কাছে। তুই সত্যি যাবি না? না, বললাম তো।
রতনদা, রতনদা। বল তোর কি দরকার, আমায় বল, আমি করে দিচ্ছি। ওকে এখন ডাকছিস কেন? দরকার আছে। কি দরকার? আমাকে বলাও যাবে না? তা না, তুই পারবি না। বলেই দেখ। এখানে এখানে একটা বড় দোলনা টাঙাতে হবে। দোলনা? হ্যাঁ, আমি দোলনায় বসে আকাশ দেখতে ভালোবাসি। ভুলে গেছিস নাকি? না, ভুলবো কেন? কিন্তু তোর তোর দোলনাটা তো ঠিকই আছে। হ্যাঁ, তা আছে, তবে এই দোলনাটা দুজনের জন্য খানিকটা ছোটই। আমার ইচ্ছে আমি আমার কাছের মানুষের বুকে মাথা রেখে একসাথে তারা দেখব। কাছের মানুষ? তার মানে তুই আমাকে? এই শেষবার কিন্তু আর সুযোগ পাবি না। চাই না আমার। এই বলে প্রবল বাহুবন্ধনে সে তাকে জড়িয়ে নেয় শুভ্র, আর সেটাও প্রবল আবেগে শুভ্রর বুকে নিজেকে লুকোতে থাকে। জানি না তারপর শ্বেতা আর কতদিন তার ভালোবাসার মানুষের বুকে মাথা রেখে রাতের আকাশে তারা গুনেছিল। জানি না আর কতগুলো দিন বুক ভরে নিঃশ্বাস নিয়েছিল। যেটুকু জানি সেটুকু হলো শ্বেতা জীবনের শেষ কটা দিন ভালোবাসার আশ্রয়ে বেঁচে ছিল।